আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম তোমাদের মাঝে। আমি মিলন, নতুন এক ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। সবাই কেমন আছো? সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভয়ঙ্কর নতুন গল্প পেতে। তাহলে চলো শুরু করি আজকের গল্প, রহস্যময় নারী। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে আমি তোমার বাবার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। অপরিচিত একজন মানুষের কাছে থেকে এমন কথা শোনার পর যে কেউ অবাক হবে। হৃদয় বেশ অবাক হয়েছে প্রায় 50 ঊর্ধ্ব বয়সী লোকটির কথা শুনে। হৃদয়ের বাবা মারা গেছে গত 2 দিন আগে। মারা যাবার আগে তিনি মানুষের কাছ থেকে চড়া সুদে অনেক টাকা ঋণ নিয়েছেন ব্যবসার খাতিরে। কিন্তু হৃদয়ের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কারণে সমস্ত ঋণের চাপ এসে পড়েছে হৃদয়ের উপর। ঋণের পরিমাণ সর্বমোট 12 লক্ষ টাকা। বর্তমানে এই পরিমাণ টাকা হৃদয়ের পক্ষে শোধ করা সম্ভব না, কেননা হৃদয় সবে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। হৃদয় কখনো ওর বাবার ব্যবসার ব্যাপারে নাক গলায়নি। হৃদয় সবসময় চেয়েছে সে চাকরি করবে, কারণ ওর কাছে ব্যবসার চেয়ে চাকরি বেশি সুবিধাজনক মনে হয়েছে। কিন্তু বর্তমানে যে অবস্থা, পরিচিত লোক আর ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব না। ভাগ্যের জোরে 2-1 নিজ যোগ্যতা দ্বারা চাকরি পেয়ে যায়। একদিকে হৃদয় কোনো চাকরি জোগাড় করতে পারছিল না, আরেকদিকে পাওনাদাররা এসে চাপ দিতে শুরু করেছে। প্রতিটা মানুষ এসে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে একজন পাওনাদার এসে কড়া কিছু কথা বলে 7 দিনের সময় দিয়ে চলে গেল। 7 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে যা হয় একটা করবেন উনি। এমন পরিস্থিতিতে হৃদয় কি করবে বুঝে উঠতে পারছিল না। মনে মনে ভাবছিল সে কি রাতের আধারে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। পরক্ষণেই মনে হচ্ছিল, না না, এটা করা মোটেও ঠিক হবে না। সন্তান হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে সরে যাওয়া ঠিক হবে না। হৃদয় উঠানে বসে থেকে এসব চিন্তা করছিল। ঠিক সে সময় লোকটি হৃদয়ের সামনে এসে কথাটি বলল। হৃদয় বেশ অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে আছে। হৃদয়কে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো? এমন অবাক হয়ে কি দেখছ? দেখছি একজন অপরিচিত মানুষ, চেনা নেই জানা নেই, হুট করে একজনের কাছে এসে এমন প্রস্তাব রাখল। এটা কি অবাক হওয়ার বিষয় নয়? তা তো অবশ্যই। তবে তুমি আমায় না চিনলেও আমি তোমায় খুব ভালো করে চিনি। ও, কিন্তু আপনি আসলে কে? আর সব খুঁজে খুঁজে আমার কাছেই বা আসলেন কেন? তো বেশ, আমার ব্যাপারে বলি তাহলে। হৃদয় কিছু বলল না। লোকটি বলল, আমি তোমাদের এলাকার এক সময়কার জমিদার আকবর হোসেনের একমাত্র নাতি আরিফুল হোসেন। আমি অনেক ছোট থাকতে আমার বাবা সবাইকে নিয়ে শহরে চলে গিয়েছিল, আর সেই থেকে আমার শহরে বেড়ে ওঠা। মাঝে মাঝে গ্রামে আসা হয়। আজ কয়েকদিন হলো গ্রামে ঘুরতে এসেছি, আর গ্রামে এসে তোমাদের ব্যাপারে জানতে পারলাম। ও আচ্ছা, তো দেশে এত ছেলে থাকতে শেষে কিনা আমার মতো একজন সামান্য ছেলেকে খুঁজে পেলেন নিজের মেয়ের বিয়ের জন্য। আমার ব্যাপারে তো সবই জানেন। আমার কাছে বর্তমানে একটা সার্টিফিকেট ছাড়া আর কিছু নেই। বর্তমানে এই যে ভিটাটা আছে, এটাও যে কোনো সময় মানুষের দখলে যেতে পারে। জানি। তারপরও তোমার বাবার কাছ থেকে অনেক লোক পাওনা থেকে যাবে, তাই তো আমি তোমায় এই প্রস্তাব দিলাম। আচ্ছা, আপনার তো টাকা পয়সার অভাব নেই। আপনি চাইলে তো যে কোনো কোটিপতির ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারেন। সেখানে আমার মতো একজন সহায় সম্পদহীন ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন, ব্যাপারটা আসলেই ভাবার মতো। কোথাও আবার আপনার মেয়ের চরিত্রের কোনো সমস্যা নেই তো, যার কারণে কেউ বিয়ে করতে চাইছে না বলে মেয়েকে আমার ঘাড়ে গোছাতে চাইছেন? এবার আরিফুল রীতিমতো রেগে গেলেন। বেশ কর্কশ গলায় বলল, তুমি যেরকম ভাবছ আমার মেয়ের এরকম কোনো সমস্যা নেই। বরং সে বলতে গিয়ে আর বলল না। তখন হৃদয় বলল, কি হলো? কিছু একটা বলতে গিয়ে বললেন না যে? আরিফুল বেশ ঠান্ডা গলায় বলল, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তবেই বলবো, তার আগে নয়। আর এখন আমার প্রস্তাবে রাজি না হওয়া ছাড়া তোমার হাতে আর কোনো উপায়ও নেই। তাই কি করবে ভেবে নাও। আজকের দিন তোমায় সময় দিয়ে গেলাম। এতটুকু বলে আরিফুল হৃদয়ের সামনে থেকে চলে গেল। হৃদয় আরিফুলের কথা চিন্তা করছে। এত বড় লোক একজন মানুষ, তার মতো একজন ছেলের কেনই বা এলো নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য? তবে কি ওনার মেয়ের শারীরিক কোনো সমস্যা আছে, নাকি অন্য কোনো সমস্যা? বুঝতে পারছে না। ঠিক এমন সময় পাপ্পু নামের একজন লোক হৃদয়ের কাছে এলো। ওনার হাতে কিছু কাগজপত্র। পাপ্পু হৃদয়ের কাছে এসে বলল, দেখো বাবা, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ চাচা, বলুন। আজ থেকে মাস 6 আগে তোমার বাবা আমার কাছেই বাড়িটি বিক্রি করেছিল। তিনি জানিয়েছিল যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন এ কথা তোমায় না জানাই। আর এতদিন তিনি এই বাড়িতে ভাড়া হিসেবে থাকবেন।
তিনি আমার বন্ধু মানুষ ছিল, তাই না করতে পারিনি। আমি জানি এসব হয়তো তোমার বিশ্বাস হবে না, তাই কাগজপত্র সঙ্গে করে নিয়ে এসেছি। পাপ্পু ওর হাতের কাগজপত্রগুলো হৃদয়ের হাতে দিল। সবকিছু দেখার পর হৃদয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কি বলবে বুঝতে পারছে না। তখন পাপ্পু বলল, তুমি যদি চাও এই বাড়িতে ভাড়া হিসেবে থাকতে পারো। তুমি অনেক ভালো ছেলে, তোমায় বাসায় রাখতে অসুবিধে নেই। হৃদয় একদম নির্বাক। তার অগোচরে কত কিছু হয়ে গেছে, অথচ সে কিছুই টের পারেনি। হৃদয় পাপ্পুকে বলল, চাচা, আমি আপনার সাথে পরে কথা বলবো, আমায় একটু একা থাকতে দিন। হৃদয় ঘরের মধ্যে চলে গেল। হৃদয়ের কথা ভেবে পাপ্পুর বেশ খারাপ লাগল। হৃদয় ঘরের মধ্যে চুপ করে বসে আছে। হৃদয়ের বয়স যখন ১৩ বছর, তখন ওর মা মারা যায়। তখন থেকে হৃদয়ের জীবনটা একদম ছন্নছাড়া হয়ে গেছে। হৃদয়ের বাবা হৃদয়কে খুব ভালোবাসত। যখন যা প্রয়োজন হতো তখন বলামাত্রই তা পূরণ করত। ইন্টার পর্যন্ত হৃদয়ের বাবা ওর পড়ার খরচ চালাত, কিন্তু অনার্সে ওঠার পর থেকে টিউশনি করে নিজের খরচ নিজে চালিয়েছে। আর এখনও তাই করছে, পাশাপাশি চাকরির চেষ্টা করছে। হৃদয় কখনো ওর বাবার ব্যবসার ব্যাপারে নাক গলায়নি। হৃদয় সবসময় চেয়েছে সে চাকরি করবে, কারণ ওর কাছে ব্যবসার চেয়ে চাকরি বেশি সুবিধাজনক মনে হয়েছে। কিন্তু বর্তমানে যে অবস্থা, পরিচিত লোক আর ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব না। ভাগ্যের জোরে দুই একজন নিজ যোগ্যতা দ্বারা চাকরি পেয়ে যায়। একদিকে হৃদয় কোনো চাকরি জোগাড় করতে পারছিল না, আরেকদিকে পাওনাদাররা এসে চাপ দিতে শুরু করেছে। প্রতিটা মানুষ এসে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে একজন পাওনাদার এসে কড়া কিছু কথা বলে 7 দিনের সময় দিয়ে চলে গেল। 7 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে যা হয় একটা করবেন উনি। এমন পরিস্থিতিতে হৃদয় কি করবে বুঝে উঠতে পারছিল না। মনে মনে ভাবছিল, সে কি রাতের আধারে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে? পরক্ষণেই মনে হচ্ছিল, না না, এটা করা মোটেও ঠিক হবে না। সন্তান হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে সরে যাওয়া ঠিক হবে না। হৃদয় মনে মনে ভাবছে, ওনার মেয়ের মধ্যে যেই সমস্যায় থাকুক না কেন, তা আমার মেনে নিতে হবে, কারণ এটাই একমাত্র উপায়। নিজের জীবন নষ্ট হোক আর যাই হোক, ওর বাবাকে সে ঋণের মধ্যে রাখবে না। ছেলে হিসেবে এটুকু করা তো ওর কর্তব্য। হৃদয় সিদ্ধান্ত নিল সে আরিফুলের প্রস্তাব মেনে নেবে। কিন্তু আরিফুল আবার মিথ্যা আশ্বাস দিল না তো? না না, তা কেন করবে? এসব ভাবতে ভাবতে হৃদয় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে হৃদয় রুম থেকে বের হতেই দেখল আরিফুল হৃদয় বাড়ির সামনে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হৃদয় আরিফুলের কাছে এগিয়ে গেল, জিজ্ঞেস করল, এত সকাল সকাল আপনি? আমার জরুরি একটা মিটিং আছে বিকেলে, তাই এখনই চলে এলাম তোমার সিদ্ধান্ত জানার জন্য। তো কি সিদ্ধান্ত নিলে? হৃদয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। হৃদয়ের কথায় আরিফুলের মুখে হাসি ফুটে উঠল। তিনি হৃদয়ের কাঁধে হাত রেখে বলল, তুমি রাজি হবে? এখন চলো আমার সাথে। কোথায়? আগে গাড়িতে তো ওঠো, তারপর না হয় বলবো। হৃদয় কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়ল। আরিফুল নিজে গাড়ি ড্রাইভ করছে। হৃদয় কোনো কথা বলছে না, মনে মনে ভাবছে আজ সে সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গেল। গাড়িতে থাকাকালীন হৃদয় একটা কথাও বলল না, এমনকি আরিফুলও কিছু বলল না। প্রায় ঘণ্টা দুয়েক পর আরিফুলের গাড়ি একটা বাংলো বাড়ির সামনে এসে থামল। একটু বাদেই বাড়ির দরজা দারোয়ান খুলে দিল। আরিফুল গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করল। হৃদয় বুঝল এটাই আরিফুলের বাড়ি। গাড়ি এক জায়গায় পার্কিং করে আরিফুল বলল, এসো হৃদয়, গাড়ি থেকে নামো। হৃদয় গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকাল। দুতলা বিশিষ্ট সাদা রঙের বাড়ি, ছাদের একপাশে টিনের ছাউনির মতো লাল রঙের ঢালাই করা। বাড়ির মেইন গেট থেকে বাড়ি পর্যন্ত ঢালাই করা রাস্তা, রাস্তার ধার ইট দিয়ে ডিজাইন করা। রাস্তার ধারে বিভিন্ন রকমের ফুলের গাছ। বাড়ির একপাশে একটি দোলনা বসানো। আরিফুল হৃদয়কে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির ভিতর ঢুকতেই সামনে পড়ল বিশাল এক ডাইনিং রুম। কাচের টেবিলের চারপাশে সোফা বসানো আছে। বাড়ির ডান দিকে সিঁড়ি, যা উপরতলায় উঠে গেছে। হৃদয় প্রথমবারের মতো এরকম বাড়ির সচক্ষে দেখছে। আরিফুল হৃদয়কে নিয়ে সোফায় বসল, তারপর বলল, আগে আমার মেয়ের সাথে পরিচয় হও, তারপর সব কথা আমি বলবো। হৃদয় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আরিফুল ডাক দিল, মা আরিশা, এদিকে একটু এসো। মিষ্টি কণ্ঠে ভেসে এলো, আসছি বাবা। হৃদয় আরিশার কণ্ঠ শুনে ভাবছে, যে মেয়ের কণ্ঠ এতটা মিষ্টি, না জানি সে দেখতে কতটা সুন্দর। একটু বাদে সিঁড়ি দিয়ে কারো নামার শব্দকে হৃদয় সেদিকে তাকাল। আরিশা খুব ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। হৃদয় অপলক দৃষ্টিতে আরিশার দিকে তাকিয়ে আছে। হৃদয়ের দেখা সব মেয়ের মধ্যে আরিশাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং,
পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ, মুখে মুচকি হাসি, হাসির কারণে গাল দুটো কেমন ফুলে আছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, ঠোঁটের নিচে কালো তিল, খোলা চুল, কোমর ছাড়িয়ে গেছে, কিছুটা চুল বুকের বাঁ পাশে ছড়িয়ে রেখেছে। আরিশা হৃদয়ের সামনে আসতেই আরিফুল হৃদয়কে দেখিয়ে বললেন, মা আরিশা, এ হচ্ছে হৃদয়, ওর সাথে পরিচয় হও। আরিশা হৃদয়ের দিকে মায়াবী দৃষ্টিকে তাকিয়ে আছে। আরিশা হৃদয়ের হাত বাড়িয়ে বলল, হাই, আমি আরিশা। হৃদয় কাঁপা কাঁপা হাতে আরিশার হাত ধরল। হৃদয় বেশ কাঁপা কণ্ঠে বলল, আমি হৃদয়। হৃদয় আরিশার হাত ছেড়ে দিল। আরিশার রহস্যময় ভাবে হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনি তো দেখছি মেয়েদের প্রচণ্ড লজ্জা পান, আপনার মতো পুরুষ কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না। হৃদয় কোনো জবাব দিল না, শুধু মুচকি হাসল। সে যেন একরকম ঘোরের মধ্যে পড়ে আছে। প্রথমবারের মতো কোনো নারীর ছোঁয়া ওকে সম্পূর্ণ ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। আরিফুল আরিশাকে বলল, মামুনি, তুমি কি কোথাও যাচ্ছ? আসলে বাবা, তোমায় বলেছিলাম না, আজ আমার এক বন্ধুর সাথে মার্কেটে যাব, ওর বাবুর জন্য কিছু কেনাকাটা করবে, তো সেজন্য আমায় একটু ডেকেছে। ঠিক আছে মা, যাও, তবে আজ বিকালে তৈরি থেকো, আজ তোমায় দেখতে আসবে। আরিশার বোধহয় এই কথাটি শুনতে ভালো লাগল না, কেননা সে কোনো কথা না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। হৃদয় আরিশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরিফুল দীর্ঘশ্বাস ফেলল। হৃদয় আরিফুলের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আরিশার বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। ওর অবস্থা দেখে আমার যা মনে হলো আর কি। ওর আবার কোনে পছন্দের মানুষ নেই তো? না বাবা, এরকম কেউ নেই, কারণ থাকলে সে আমায় ঠিকই জানাতো। আরিশার মা মারা যাওয়ার পর থেকে আমি ওর মা, আমি ওর বাবা, এমন কোনো কথা নেই যা সে আমার সাথে শেয়ার করেনি। আচ্ছা, আপনি বললেন আজ বিকালে ওকে দেখতে আসবে, কিন্তু আপনি তো জানেন আমার পরিবারে বর্তমানে আমি শুধু একা, তাহলে এই কথা বললেন কেন? আসলে বাবা, যে দেখতে আসবে সে তুমি নও, সে অন্য একজন। এবার হৃদয় বেশ অবাক হয়ে বলল, আপনি নিজেই বললেন আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন, এখন আবার বলছেন অন্য কেউ দেখতে আসবে, এসবের মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি আসলে চাইছেন কি বলুন তো? তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমার সব জানাচ্ছি। আমি জানি ওকে দেখতে আসবে, ওর অবস্থাও আগেই ছেলেদের মতোই হতে পারে। মানে, তোমায় সবটা বলি শোনো। আমার মেয়ের বয়স যখন 18-19 বছর, তখন থেকে আমার পরিচিত লোকজনের কাছে থেকে আরিশার বিয়ে প্রস্তাব আসতে থাকে, কিন্তু আমি এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে চাইনি। এই সময় পর্যন্ত আরিশা একদম ঠিক ছিল। সমস্যা শুরু হয় 2 বছর আগে থেকে। দিনটি ছিল 7ই মার্চ, আরিশার 22তম জন্মদিন। সেদিন আমার এক বন্ধু আরিশাকে দেখার পর অনেক পছন্দ হয়। আরিশাকে তার একমাত্র ছেলের বউ বানাতে চায়। আমার বন্ধু বলতে গেলে অনেক বড় লোক, সমাজে নাম যশ প্রভাব প্রতিপত্তি সবই আছে। তার এই প্রস্তাবে আমি আপত্তি করিনি। তারা চেয়েছিল আরিশার জন্মদিনের 2 দিন পর এনগেজমেন্ট করে রাখবে, কিন্তু আরিশা যেহেতু কিছু জানি না, তাই আমি এতে আপত্তি জানাই। তাই ওরা সিদ্ধান্ত নেয় 1 সপ্তাহ পর ওরা তার একমাত্র ছেলে ফাহাদকে নিয়ে আরিশাকে দেখতে আসবে। তারপর দিন তারিখ ঠিক করে অনুষ্ঠান করে এনগেজমেন্ট সম্পূর্ণ করবেন, আর মাস 3 পর বিয়ে দেবেন। আমি তাদের সিদ্ধান্তে মত দিই। আমি আরিশাকে বিয়ের ব্যাপারে জানাই, সে কোনো জবাব দেয় না। তো 2 দিন পর আমার বন্ধু তাদের একমাত্র ছেলে ফাহাদকে নিয়ে আমাদের বাসায় আসে। আমি আরিশাকে ফাহাদের মুখোমুখি বসাই। ফাহাদ আরিশার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখন আরিশা ফাহাদকে প্রশ্ন করে বসে, আমি আপনার লিস্টে কত নাম্বার মেয়ে মিস্টার ফাহাদ? আরিশার এই প্রশ্নে ফাহাদ সহ আমরা সকলে চমকে যাই। সবাই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। তখন ফাহাদ বেশ কাঁপা কণ্ঠে বলে, মানে আমার আগে আপনার আরও কতজন মেয়ের সাথে সম্পর্ক ছিল? ফাহাদ হেসে জবাব দেয়, আপনি আমার জীবনে প্রথম। এই কথা শুনে আরিশা প্রচণ্ড রেগে যায়।
আরিশা টেবিলের ওপরে থাকা কাঁচের গ্লাস তুলে ফাহাদের মাথায় মেরে দেয়। আরিশার এমন কাণ্ডে আমরা সকলে চমকে উঠি। গ্লাসের আঘাতে ফাহাদের কপালে ফেটে রক্ত বের হতে শুরু করেছে। আরিশা রাগে ফুঁসতে থাকে। আমি লক্ষ্য করে আরিশা রাগে কাঁপতেছে। পুরো চেহারা যেন মুহূর্তে পাল্টে গেল। বিশ্বাস করো, আমায় মেয়েকে তার জন্মের পর থেকে এমন অবস্থায় কখনো দেখিনি। হৃদয় বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করল, তারপর কি হলো? আরিশা রাগে কাঁপতে কাঁপতে বলে, আমার সামনে মিথ্যে বলিস, বলছি চলে যা এখান থেকে, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরিশার এমন কথায় ফাহাদের মা রেগে গিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, আগে যদি জানতাম আপনার মেয়ে এতটা বেয়াদব তাহলে কখনো বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। তখন আমি তাদের কিছু বলতে যাব, তখন আরিশা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলে, আমায় বেয়াদব বলার আগে নিজের ছেলের বিষয় জেনে দেখুন সে কত বড় বেয়াদব। নিজের ছেলের দোষ ঢেকে আসছে অন্যের মেয়ের দোষ ধরতে। এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। এই বলে আরিশা ওরা যে সোফায় বসেছিল সেই সোফা থেকে ওরা ওঠার আগে সে নিজে 2 হাতে সোফা টান দিয়ে সোফা দূরে ছড়ে ফেলে। এটা দেখে ওরা ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যায়। এদিকে আমার মেয়ের এমন কাণ্ড দেখে আমি নিজেই বেশ অবাক হয়ে যাই। যে সোফা 2 জন মিলে তুলতে পারে না সে সোফা আমার মেয়ে একা কিভাবে ছড়ে মারতে পারে? আরিশার শরীর এত শক্তি এলো কি করে? হৃদয় আরিফুলের কাছে থেকে এসব কথা শুনে বেশ অবাক হয়ে যায়। আবার কথাগুলো তেমন বিশ্বাসও করতে পারছে না হৃদয়। মনে মনে ভাবে, শেষমেশ কোনো তার ছিঁড়া লোকের পাল্লায় পড়লাম না তো আবার। কিন্তু ওদের চালচরণ কথাবার্তা থেকে কিছু বোঝার উপায় নেই। তবে হৃদয় লক্ষ্য করছিল আরিফুল যখন কথাগুলো বলছিল তখন সে বেশ ঘাবড়েছিল। কপারে বিন্দু বিন্দু জল দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে এই ঘটনায় তিনি কতটা ঘাবড়েছিলেন বা আছেন। হৃদয় আবার জিজ্ঞেস করল, আরিশা এমন কেন করল? এই ব্যাপারে ওকে কেই বলেননি? বলেছিলাম। যখন আরিশা শান্ত হয়ে যায় তখন আমি ওকে জিজ্ঞেস করি, আরিশা, ওদের সাথে তোমার এমন করার কারণ কি? আরিশা আমার কথার কোনো জবাব দেয় না, চুপ করে বসে থাকে। আমি তখন একটু ধমকের স্বরে বলি, কি বলছি কানে যাচ্ছে না? আমার কথায় আরিশা কেঁপে ওঠে আর তখনই আমায় জড়িয়ে কান্না করে দেয়। মেয়ের কান্না দেখে আর কিচ্ছু বলতে পারিনি। তখন আরিশা কান্না করতে করতে বলে, জানো বাবা, ওরা না খুব খারাপ। ওরা আমায় শান্তিতে থাকতে দিত না, তাই আমি চাইনি ওই ছেলেকে বিয়ে করতে। আরিশার এই কথা শুনে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, তো এটা শান্তভাবে বললেই পারতে, এমন কাণ্ড করার কি কোনো দরকার ছিল? আরিশা আর কোনো জবাব দেয় না। আর তারপরেই ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। কি ঘটনা? সেদিন রাতে ফাহাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গলায় দড়ি দেওয়ার আগে নিজের শরীরের ওপর প্রচণ্ড টর্চার করে। ব্লেড দিয়ে কেটে সারা শরীর ক্ষতবিক্ষত করে ফেলে আর তারপর গলায় দড়ি দেয়। চিঠিতে লিখে যায়, আজ পর্যন্ত আমি মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করেছি, আর আজ এসব কাজ করার কারণে নিজের মধ্যে অনুশোচনা হচ্ছে। এসব আমি আর নিতে পারছি না, তাই নিজেই নিজেকে শেষ করে ফেললাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর শুধু ফাহাদ নয়, এরকম আরও কয়েকজন আমার মেয়েকে দেখতে এসেছে। তাদের সবার সাথে আরিশা ফাহাদের মতোই কাজ করেছে। প্রথমে ছেলের দোষ তুলে ধরেছে আর তারপর যে কোনো জিনিস দিয়ে আঘাত করেছে। আর তারাও সেদিন রাতে অনুশোচনাগ্রস্ত অবস্থায় বিভিন্ন উপায়ে আত্মহত্যা করেছে। তারপর আরিশার এই ব্যাপারটি জানাজানি হয়ে যায় যে আমার মেয়েকে যে দেখতে আসে তারই মৃত্যু হয়। তখন থেকে আর কোনো প্রস্তাব আসে না। জানি না এবার কি হবে ওর সাথে। ব্যাপারটা এবার সত্যি আমার কাছে রহস্যময় লাগছে। আচ্ছা, এবার যে দেখতে আসবে তার সাথেও যদি এমনটা ঘটে তাহলে? আপনি জেনে শুনে কেন আসতে বলছেন? ওরা দেখার জন্য খুব জোরাজোরি করছিল, তাই আসতে বলেছি। ছেলে নাকি কোথায় আরিশাকে দেখে পছন্দ করে ফেলেছে আর সেই থেকে বাবা মায়ের সাথে জোরাজোরি করছে। ও, বুঝলাম। আচ্ছা, আরিশা লোকগুলোর ব্যাপারে যা বলেছে সব সত্যি ছিল? হয়তো। আরিশা সব জানত কি করে? এটা কখনো বলেনি। যতবার জানতে চেয়েছি ততবার সে নিশ্চুপ থেকেছে, কোনো উত্তর ওর কাছে থেকে পাইনি। এমনকি কলেজে যে ছেলে ওর কাছাকাছি আসতে চেয়েছে তার সাথে খুব বাজে বিহেভ করেছে। এর থেকে বোঝা যাচ্ছে কোনো কারণে আরিশার পুরুষের প্রতি তিক্ততা জন্ম নিয়েছে। কিন্তু সেই তিক্ততার কারণ কি হতে পারে এটা তোমায় ওর কাছে থেকে জানতে হবে। আমি কি করে জানব? যেখানে সে কোনো ছেলেকে সহ্য করতে পারে না সেখানে আমাকে যে সব বলবে এর তো কোনো গ্যারেন্টি নেই। তা আমি বলতে পারবো না। মনে করো এটাই তোমার একমাত্র কাজ।
আর এই কাজের বিনিময়ে তোমায় আমি এই টাকাগুলো দিলাম। তাহলে বিয়ের কথা বলেছিলেন এটা? যদি আরিশা তোমায় বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে দেব, তার আগে নয়, কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমার ক্ষতি হবে কেন? এত কিছু শোনার পরও বলছে ক্ষতি হবে কেন? যদি আরিশা তোমার ব্যাপারে এমন কিছু বলে যার কারণে তুমি অনুশোচনায় পড়ে এমন আত্মহত্যা করো, তখন? হৃদয় মনে মনে ভাবছে, আমি এমন কিছু করিনি যার কারণে অনুশোচনায় আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেব। একমাত্র নিজের বাবার প্রতি খেয়াল রাখিনি, এর জন্য অনুশোচনা হচ্ছে ঠিকই, কিন্তু নিজের বাবার প্রতি এখন যে কর্তব্য আছে সেটা পালন করতে পারলে নিজেকে অনুশোচনার জগৎ থেকে বের করতে পারব। তাহলে আত্মহত্যা করতে যাব কেন? হৃদয়ের মনে হচ্ছে এসব আত্মহত্যার পিছনে নিশ্চয়ই অন্য কারণ আছে যা ওর খুঁজে বের করতেই হবে। আর খুঁজে বের করতে পারলে আরিফুলের কাছেও আর ঋণী থাকবে না, সেই সাথে বাবার কোতে সন্তান হিসাবে যে কর্তব্য সেটাও পুরোপুরি পালন করতে পারবে। আরিফুল ওর পকেট থেকে চেক বই বের করে সেখান থেকে সর্বমোট ১৩ লক্ষ টাকার একটি চেক হৃদয়ের হাতে দিয়ে বলল, তোমার বাবার যা ঋণ আছে সব মিটিয়ে দাও। হৃদয় অবাক হয়ে বলল, আমার তো ১২ লক্ষ টাকা লাগবে। লক্ষ টাকা বেশি দিয়েছেন? এতটা আমার প্রয়োজন। সমস্যা নেই, রেখে দাও, কাজে লাগবে। হৃদয় আর কোনো জবাব দিল না। হৃদয় আরিফুলের বাড়ি থেকে বের হয়ে এলো নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। হৃদয় চোখের সামনে বারবার আরিশার চেহারা ভেসে উঠছে। আরিশার সাথে হাত মেলানোর ব্যাপারটি বারবার মনে হচ্ছে। একটা মেয়ের সাথে হাত মেলানোর অনুভূতি যে এতটা সুন্দর হতে পারে তার হৃদয় কখনো কল্পনা করেনি। যতক্ষণ আরিশার হৃদয়ের হাত ধরেছিল ততক্ষণ মনে হচ্ছিল কোনো উষ্ণ মাখনের সাথে ওর হাত লেগে আছে। ব্যাপারটি মনে হতে হৃদয়ের হাসি পেল। আরিশার হাসি, তার কথা বলার ধরন, সবকিছুতে যেন অজানা রহস্য মিশে আছে। আবার তার ব্যাপারে এত কিছু শোনার পর অস্ফুট স্বরে হৃদয়ের মুখ থেকে বেরিয়ে এলো, সত্যি তুমি এক রহস্যময় নারী। আরিশা ওর বান্ধবী মেঘলার ছেলেকে কোলে নিয়ে আছে। মাঝে মধ্যে ওর ছেলেকে খুব আদর করছে। মেঘলা কেনাকাটা করছে। কেনাকাটা শেষে মেঘলা আরিশার কাছে এলো। আরিশাকে বলল, যাক বাবা, এতক্ষণে কেনাকাটা শেষ হলো। তোর বাবু টমিক শান্ত রে, এত সময় ধরে কোলে নিয়ে আছি, কোনো দুষ্টুমি করেনি। বলিস কি? ওর দুষ্টুমির কারণে আমি একা কোথাও যেতে পারি না, আর তুই কিনা বলছিস সে কোনো দুষ্টুমি করেনি? বাচ্চাদের কি করে শান্ত রাখতে হয় এর উপায় আমার খুব ভালো করেই জানা আছে, বুঝলি? এজন্য তোর বাবু কোনো দুষ্টুমি করেনি। তো তুই বাচ্চার আম্মু কবে হবি শুনি? আরিশা নিশ্চুপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মেঘলা আবার জিজ্ঞেস করল, চুপ করে আছিস কেন? তোর মা ডাক শুনতে ইচ্ছা করে না? করে, কিন্তু কোনো পুরুষ জাতির আমার বিশ্বাস নেই, সবাই খুব খুব খারাপ। সংসার জীবনে এরা মেয়েদের ওপর খুব টর্চার করে। মেঘলা দেখল আরিশার চোখে মুখে দুঃখের ছাপ। তা দেখে বলল, তুই এমনভাবে কথা বলছিস যেন তুই একটা সংসার করে এসেছিস। মেঘলার কথায় আরিশা চমকে উঠল, তারপর হেসে উঠে বলল, ধুর, কি যে বলিস, আমার তো বিয়েই হলো না আর সংসার। আর বিয়ে হবে কি করে? যে তোকে দেখতে আসে তার সাথে যেসব কাণ্ড করিস তাতে আর কে বিয়ে করবে? আচ্ছা, তুই এদের ব্যাপারে যে সমস্ত কথা বলিস সেগুলো কি আসলেই সত্যি হয়? সত্যি না হলে অনুশোচনায় কেউ আত্মহত্যা করে? জানিস কি করে এসব কথা? আরিশা মুচকি হাসি দিয়ে বলল, সিক্রেট, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আরিশা মেঘলাকে সাথে নিয়ে মার্কেট থেকে বেরিয়ে এলো। এমন সময় ওদের সামনে পরাগ নামের একটা ছেলে এসে দাঁড়ালো। পরাগ আরিশার পেছনে প্রায় ঘুরঘুর করে। পরাগ আরিশার দিকে তাকিয়ে বলল, কি গো দুই সুন্দরী, কোথায় গিয়েছিলে? আরিশা, সেটা কি তোকে বলতে হবে? পরাগ, আচ্ছা তুমি সবসময় এমন কঠিন হয়ে কথা বলো কেন? তোমার মতো সুন্দরী মেয়ের মুখে কঠিন কথা মানায় না। আরিশা, তুই আমার সামনে থেকে সরবি নাকি নিজে সরিয়ে দিব? পরাগ, তোমার নরম হাতখানা দিয়ে সরে দাও। আরিশার চোখ নিমেষে রক্তবর্ণ হয়ে উঠল। রাগে হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। আরিশার রাস্তার পাশে পড়ে থাকা একটা ইট তুলে পরাগের কান বরাবর জোরে আঘাত করল। পরাগ চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। আরিশার এমন কাণ্ড দেখে মেঘলাসহ আশেপাশের সব মানুষ অবাক। মেঘলা বলল, তুই একে মারলি? এমন শয়তানি মার্কা কথা বললে কি ছেড়ে দিবি? এখানে না থেকে চল। আরিশা নিজের মনে চলে যেতে লাগল। ওর পিছু পিছু মেঘলা যাচ্ছে। আশেপাশের লোকজন অবাক চোখে আরিশার দিকে তাকিয়ে আছে। আরিফুল দূর থেকে মেয়ের এমন কাণ্ড দেখলেন। মনে মনে ভাবছেন, আমার মেয়ের এসব কাজের জন্য না জানি আরও কত খাসরত আমায় দিতে হবে। মেঘলা আরিশাকে জিজ্ঞেস করল, তুই আজ থেকে 2 বছর যাবৎ বেশ রহস্যময় হয়ে উঠেছিস। আগের চেয়ে একেবারে অন্যরকম হয়ে গেছিস। কি রকম? এই যে আগে কতটা শান্ত ছিলি, সবার সাধারণ কথা একদম গলে যেতি, কিন্তু এখন সবসময় যদি শান্ত থাকিস তাহলে সবাই তোকে মোম ভেবে গলে ফেলবে, আর যদি পাথর হয়ে যাস তাহলে কেউ সহজে তোকে ভাঙতে পারবে না। ঠিকই বলেছিস। হৃদয় ব্যাংক থেকে টাকা তুলে বাসায় এলো।
হৃদয় বাবার কাছ থেকে যারা টাকা পেত হৃদয় সবার টাকা পরিশোধ করে দিল। এত তাড়াতাড়ি হৃদয়কে এতগুলো টাকা দিতে দেখে সকলে বেশ অবাক। অনেকে অনেক কথা বলতে লাগলো। সবার মনে একই প্রশ্ন, হৃদয় এত তাড়াতাড়ি এতগুলো টাকা কোথায় থেকে পেল? হৃদয় সবাইকে একটা জবাব দিল, টাকা কোথায় পেয়েছি না পেয়েছি এটা সবার না জানলেও চলবে। আপনারা আপনাদের টাকা পেয়ে গেছেন, ঝামেলা মিটে গেছে। সব টাকা পরিশোধ করার পর হৃদয় দীর্ঘশ্বাস ফেলল। যাক, সে সন্তান হিসেবে বাবার জন্য কিছু করতে না পারলেও তার বাবার ঋণ তো পরিশোধ করতে পেরেছে। হৃদয় আরিফুলকে ফোন করল। আরিফুল হৃদয়ের ফোন রিসিভ করে বলল, হ্যাঁ হৃদয়, বলো, ওইদিকে সব সমস্যা মিটে গেছে? হ্যাঁ আঙ্কেল, সব ঝামেলা মিটে গেছে। এখন বলুন আমার কি করতে হবে? তুমি আমার বাসায় চলে এসো। আমি এখন আপাতত একটা মিটিংয়ে অংশ নিচ্ছি, তাই বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা। হৃদয় আবার আরিফুলের বাসার উদ্দেশ্যে রওনা দিল। মনে মনে ভাবছে, আরিফুল তো ওর মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন একটা কাজ দিয়েছে, সেটা হলো ওর মেয়ের রহস্য বের করার। কিন্তু আরিশাকে তো ওর খুব ভালো লেগেছে। যদি সত্যি মেয়েটাকে নিজের করে পেতাম। পরক্ষণেই হৃদয় ভাবল, কাউকে নিয়ে স্বপ্ন দেখা ঠিক নয়, কারণ কাউকে নিয়ে স্বপ্ন দেখার পর যদি সেই স্বপ্ন পূরণ না হয় তাহলে অনেক কষ্ট পেতে হবে। হৃদয় যখন আরিফুলের বাসায় পৌঁছল তখন বিকেল 5:30। হৃদয় গেটের সামনে দাঁড়াতেই দারোয়ান দরজা খুলে দিল। হৃদয় বাড়ির মধ্যে প্রবেশ করা মাত্র দারোয়ান বলল, স্যার, আপনাকে ভেতর অপেক্ষা করতে বলেছেন, ওনার আসতে দেরি হবে। হৃদয় বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে, আজ তো ওনার মেয়েকে দেখতে আসার কথা, ওরা কি আজ আসবে না নাকি? আসলে হয়তো এতক্ষণে আসতো, নয়তো এসে দেখে চলে গেছে। কেননা সে তো অনেক সময় এখানে ছিল না, তাই জানবে কি করে তারা এসেছিল নাকি আসেনি। হৃদয় বাড়ির মধ্যে যাওয়ার সাহস করল না। বাড়ির সামনে পায়চারা করছে। এমন সময় ছাদ থেকে আরিশা বলল, এই যে মিস্টার হৃদয়, ওখানে দাঁড়িয়ে পায়চারা করছেন কেন? ছাদে আসুন। হৃদয় আরিশার দিকে তাকালো। কোনো কথা বলছে না হৃদয়। তখন আরিশা বলল, আচ্ছা থাকুন, আমি আসছি। একটু বাদে আরিশা ছাদ থেকে নেমে এলো। আরিশা হৃদয়ের সামনে এসে দাঁড়িয়ে মুচকি হাসি দিল। হৃদয়ের হাসি দেখে হৃদয়ের মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি খেলা করছে। আরিশা বলল, একা আসতে তো ইতস্তত বোধ করছেন, তাই আমার সাথে আসুন। হৃদয় বেশ অবাক হলো। কেমন করে জানি আরিশা ওর মনের কথাটা জানতে পারল। হৃদয় মুখে কিছু প্রকাশ না করে আরিশার পিছু পিছু ছাদে উঠল। ছাদে এসে আরিশা এক কোণে গিয়ে দাঁড়ালো। হৃদয় দরজার কাছে দাঁড়িয়ে আছে। আরিশা হৃদয়ের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আসুন। আরিশা হৃদয়কে ডাকায় সে বেশ ধীর পায়ে আরিশার কাছে গিয়ে দাঁড়ালো। হৃদয় বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। আরিশা হেসে উঠে বলল, প্রথমবার নারীর সঙ্গ পাচ্ছেন তো, তাই এমন আনইজি ফিল হচ্ছে। দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হৃদয় আবারও অবাক চাহনি নিয়ে আরিশার দিকে তাকালো। আরিশা মায়াবী দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। কেন জানি মনে হচ্ছে আরিশা এক দেখাতেই ওর ভেতরটা একদম পড়ে ফেলেছে, তাই তো সে হৃদয়ের মনের কথা নিজে প্রকাশ করছে। আরিশা আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। হৃদয় কোনো কথা বলছে না, মাঝে মধ্যে আর চোখে আরিশাকে দেখছে। উদাসীন অবস্থায় যখন কোনো মেয়ে এক মনে কোনো দিকে তাকিয়ে থাকে তখন তাকে দেখতে খুব মায়াবী লাগে, যেমনটা আরিশাকে লাগছে। আরিশা বলল, জানেন, আমি প্রতিদিন এই সময়টা নিজেকে বেশি একা অনুভব করি। হৃদয় হালকা কেসে বলল, এটা তো আপনার দোষে। আপনি চাইলে এরকম একা থাকতে হতো না? এই সময় একজন সঙ্গী আপনার পাশে থাকত। কিন্তু বিশ্বাসযোগ্য কোনো সঙ্গী খুঁজে পাইনি, আর বিশ্বাসযোগ্য কেউ নেইও আজকাল। তা ঠিক। একটা কথা জিজ্ঞেস করতে পারি? করুন। আপনাকে দেখতে আসলে আপনি তাদের গোপন ব্যাপারগুলো তুলে ধরতেন, আর তারা সেসব কিছুর কারণে অনুশোচনাগ্রস্ত হয়ে আত্মহত্যা করত। আপনি ওদের গোপন বিষয় জানতেন কি করে? আরিশা হাসল, তারপর বলল, আন্দাজে ঢিল ছুড়তাম, ফলে লেগে যেত, আর তখনই গাছ থেকে ফল মাটিতে ঝরে পড়ত। কথাটা হৃদয় বিশ্বাস হল না। এর পেছনে অন্য কোনো বড় রহস্য নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি? হৃদয় বলল, আজ আপনাকে দেখতে একজন আসার কথা। সামনের সপ্তাহে আসবে। ওর মৃত্যুর তারিখ পিছিয়ে গেল। ব্যাপারটা ভালো লাগলো না আমার। মানে কি? আগেরবার যারা এসেছিল তাদের সাথে যা হয়েছিল ওর সাথেই হতো। হৃদয় কোনো কথা বলছে না। আরিশা হাসছে। হৃদয় মেয়েটাকে যত দেখছে ওর কাছে সে ততটা রহস্যময়ী হয়ে উঠছে। আরিশা হৃদয়কে বলল, ওদের মতো তোমার মধ্যে তোমার বাবার জন্য অনুশোচনা কাজ করছিল। তুমি চাইলে আত্মহত্যা করতে পারতে, কিন্তু করনি, কারণ তুমি হলে বাস্তববাদী। তুমি বাস্তবতাকে মেনে নিয়েছ। সন্তান হিসেবে দায়িত্ব পালনের জন্য নিজের কথা না ভেবে বাবার দেয়া প্রস্তাব মেনে নিয়েছ। সত্যি, তোমার মতো ছেলে আজকাল খুব কম। মন থেকে বলছি, আই লাইক ইউ। হৃদয় আরিশার দিকে তাকিয়ে আছে। তার মানে মেয়েটা ওর ব্যাপারে খুঁটিনাটি সবই জানে। কিন্তু কি করে একজন সাধারণ মেয়ে এত কিছু জানা সম্ভব? এমন সময় গাড়ির আওয়াজ এলো। আরিশা বলল, নিচে চলো, বাবা এসেছে। আরিশার হৃদয়কে নিয়ে নিচে চলে এলো। আরিশার বাবাকে বলল, জানো বাবা, আমার না হৃদয়কে খুব ভালো লেগেছে। সত্যি, সে অন্য সবার থেকে একদম আলাদা। আরিফুল, তাহলে হৃদয়কে তোমার লাইফ পার্টনার করে নাও। এই কথায় আরিশার মুখে লজ্জার আভা ফুটে উঠল। আরিফুল এই প্রথম মেয়ের মুখে এমন লজ্জার আভা ফুটে উঠে দেখলেন। আরিশা কিছু না বলে দৌড়ে উপরে চলে গেল।
হৃদয় আরিশার দিকে তাকালো। তখন আরিফুল বলল, কপালে থাকলে আমার মেয়েকে সারা জীবন ধরে এভাবে দেখতে পাবে। হৃদয় একটু লজ্জা পেল বটে, তবে স্বাভাবিক হয়ে রইল। আরিফুল বলল, আরিশার থেকে কিছু জানতে পারলে? এখন পর্যন্ত না, তবে জানতে পারবো মনে হয়। চেষ্টা চালিয়ে যাও। রাতের বেলা আরিশা হৃদয়কে থাকতে বলেছে। হৃদয় নিচতলার একটা গেস্ট রুমে শুয়ে আছে। বারবার শুধু আরিশার কথা ভাবছে। মেয়েটাকে যত দেখছে ওর কাছে সে ততটা রহস্যময়ী হয়ে উঠছে। কি করে একজন সাধারণ মানুষ কারো মনের কথা বুঝতে পারে, এটা ভাবতে হৃদয়ের বেশ অবাক লাগছে। আরিশা কি সত্যি সাধারণ মানুষ, নাকি ওর মাঝে লুকিয়ে আছে অসাধারণ অদেখা কোনো চরিত্র? হৃদয় দরজা খোলার মতো আওয়াজ পেলে রুম থেকে বাইরে এলো। মনে মনে ভাবল, এত রাতে আবার কে দরজা খুলল? কিন্তু বাইরে আসার পর হৃদয় কাউকে দেখতে পেল না, তাই রুমে এসে আবার শুয়ে পড়ল। আরিশা হৃদয়ের রুমের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে এলো। গেটের দারোয়ান চেয়ারে হেলান দিয়ে হাঁ করে ঘুমাচ্ছে। আরিশা দরজা খুলে বেরিয়ে পড়ল। কেউ কিচ্ছু বুঝতে পারল না। আরিশা নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছে অজানা কোনো গন্তব্যের উদ্দেশ। দুতলার একটা রুমে জানালা বরাবর একটি গাছ, সেই গাছের ডালে বসে আছে আরিশা। এক মনে জানালার ভিতরে থাকা মানুষটির দিকে তাকিয়ে আছে আরিশা। মানুষটি বেঘরে ঘুমাচ্ছে তার স্ত্রীকে নিয়ে। আরিশার হাতে ধারালো একটা ছুরি। আরিশার ইচ্ছা হচ্ছে এখনই ভিতরে গিয়ে লোকটির গলা বরাবর ছুরিটি চালিয়ে দিই, কিন্তু কোনো অজানা কারণে আরিশা সেটা করতে পারছে না। সকালে ঘুম ভাঙার পর হৃদয় ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখল ডাইনিং টেবিলে আরিফুল আর আরিশা বসে আছে। হৃদয়কে দেখা মাত্র আরিফুল বলল, উঠেছো তুমি? তাড়াতাড়ি এসে নাস্তা করো। হৃদয় কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসল। হৃদয় চুপচাপ বসে আছে, কিন্তু কোনো খাবারে হাত দিচ্ছে না। তখন আরিশা বলল, এই যে মিস্টার, এভাবে বসে আছেন কেন? খান। আরিফুল, তুমি কি লজ্জা পাচ্ছ? হৃদয়, না। আরিশা, তাহলে খাচ্ছেন না কেন? হৃদয় আর কোনো কথা না বলে খাবার খেতে লাগল। খাওয়ার সময় আরিফুল বলল, হৃদয়, আরিশা চাইছে তুমি ওকে কলেজে নিয়ে যাওয়া নিয়ে আসা করো, তুমি কি বলো? হৃদয় এই কথা শুনে আরিশার দিকে তাকালো। আরিশা মুচকি মুচকি হাসছে। সত্যি, হাসলে মেয়েটাকে অনেক মায়াবতী লাগে। হৃদয় জবাব দিল, আপনি যা বলবেন আমি তাই করব, কারণ আমি তো আপনার কাছে অনেক ঋণী। আরে বাবা, এভাবে বলতে নেই, আমি তো তোমায় শুধু সাহায্যই করেছি মাত্র। এর কারণ তো জানোই। জি আঙ্কেল। খাওয়া শেষ, হৃদয় রেডি হয়ে হলো আরিশার সাথে কলেজে যাওয়ার জন্য। হৃদয় রুম থেকে বের হয়ে এসে দেখল আরিশা রেডি। আরিশা বলল, চলুন। আরিশা হৃদয়ের সাথে বাড়ি থেকে বের হলো। আরিশা হৃদয়কে বলল, কলেজ এখান থেকে খুব একটা দূরে নয়, প্রতিদিন গাড়ি নিয়ে যাওয়া আশা করি, কিন্তু আজ থেকে রিকশায় যাওয়া করব। ও, কিন্তু কেন? এমনি। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে আর কি। হৃদয় একটা রিকশা ডেকে তাকে দুজন বসে পড়ল। হৃদয় বেশ কাচুমাচু হয়ে বসে আছে। এটা দেখে আরিশার বেশ হাসি পাচ্ছে। রিকশা চলছে। বাতাসে আরিশার খোলা চুলগুলো হৃদয়ের মুখে এসে পড়ছে। হৃদয় হাত দিয়ে চুল মুখ থেকে সরিয়ে দিচ্ছে, তবে আরিশার চুলের ঘ্রাণ ওর বেশ ভালো লাগছে। কখনো এমন ঘ্রাণ সে নিতে পারেনি। মেয়েদের চুলে যে ঘ্রাণ থাকে সেটা শ্যাম্পুর ঘ্রাণ ছাড়া কিছু না ঠিকই, কিন্তু সেই ঘ্রাণে বেশিরভাগ পুরুষ আকর্ষিত হয়। হৃদয় আর চোখে আরিশার দিকে তাকিয়ে দেখল ওর মুখে এখনো হাসি লেগে আছে। আরিশা বলে উঠল, চুলের ঘ্রাণ কেমন লাগছে? হৃদয় কি বলবে ভেবে পায় না। তখন আরিশা বলল, আজ সকালে চুলে শ্যাম্পু করেছি, প্রথমবার এমন ঘ্রাণ, নিশ্চয়ই ভালো লাগছে তাই না? হৃদয় মাথা নেড়ে হুঁ জবাব দিল। আরিশা হৃদয়ের দিকে তাকিয়ে বলল, জানেন, আমার না প্রিয় মানুষটির সাথে রিকশায় চড়ে সারা শহর ঘুরে দেখার অনেক শখ, কিন্তু এখনও তো আপনার জীবনে কাউকে আসতে দেননি। যে আসতে চেয়েছেন তার সাথে তো অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে ফেলছেন, কারণ তারা কোনো না কোনোভাবে অসৎ ছিল, আর যার কারণে আমি ওসব করেছি, আর ওদের অসৎ কাজের অনুশোচনায় নিজেরাই মারা গেছে। আপনি জানতেন কি করে সে অসৎ ছিল? আরিশা মুচকি হেসে জবাব দিল, সময় হলে সব জানতে পারবেন। রিকশা কলেজের সামনে এসে থামল। আরিশা আর হৃদয় রিকশা থেকে নেমে পড়ল। আরিশা হৃদয়কে বলল, তুমি এখানে আশেপাশে থাকো, আমি ঘণ্টাখানেকের মধ্যে চলে আসব। ঠিক আছে। আরিশা বার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। হৃদয় এখানে আসার পর থেকে একটা জিনিস দেখছে, যে কলেজের বেশিরভাগ ছেলে মেয়ে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। এভাবে তাকিয়ে থাকার কারণ হৃদয় বুঝতে পারছে না। মনে মনে ভাবছে একটা মেয়ের সাথে একটা ছেলেকে দেখলে সবার এভাবে তাকিয়ে থাকা স্বাভাবিক,
কিন্তু ব্যাপারটা দিন দিন হৃদয়ের কাছে অস্বাভাবিক লাগতে শুরু করল যখন দেখল বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও মানুষের এভাবে তাকিয়ে থাকার ব্যাপারটা পরিবর্তন হয়নি। এবার হৃদয়ের কাছে ব্যাপারটা বেশ রহস্যময় লাগছে। হৃদয় গিয়ে কলেজের মধ্যে থাকা একটি গাছের নিচে বসল। সেখানে বসে থেকে হৃদয় দেখল ওর থেকে বেশ দূরে দাঁড়িয়ে আছে একজন ছেলে আর একজন মেয়ে। ছেলেটি হৃদয়ের দিকে হাত ইশারা করে মেয়েটিকে কি যেন বলছে। ছেলেটির বলা শেষ মাত্র মেয়েটি হৃদয়ের দিকে এগিয়ে আসতে থাকল। মেয়েটি হৃদয়ের সামনে এসে বলল, ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আরিশা মেয়েটি আপনার কে হয়? হৃদয় কি জবাব দেবে বুঝতে পারছে না। তখন মেয়েটি বলল, সত্যি ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে আমার। কোন ব্যাপার? যে মেয়েটা কোনো ছেলেকে সহ্য করতে পারত না, সে কিনা আজ একটা ছেলের সাথে পাশাপাশি বসে একসাথে কলেজে আসছে। আমার মেয়েটির মুখেও বেশ হাসি হাসি ভাব। তাই জিজ্ঞেস করলাম আপনি সম্পর্কে আরিশার কে হন? আপনি যেই হন না কেন সেটা আপাতত বলা যাবে না। আপনি একটা কথা বলুন তো, কি আরিশা কি প্রথম থেকে ছেলেদের সহ্য করতে পারত না? না, এমন নয়। আরিশা তো 2 বছর যাবৎ এমন হয়েছে। আগে তোর বেশ কয়েকটা ছেলে বন্ধুও ছিল, কিন্তু 2 বছর আগে কলেজ থেকে আমরা কয়েকজন মিলে একটা পিকনিকে গিয়েছিলাম দূরে পাহাড়ি এলাকায়। সেখানে একটা অঘটন ঘটে, আর তারপর থেকে আরিশা এমন হয়েছে, কোনো ছেলে সহ্য করতে পারে না। কি এমন ঘটেছিল যার কারণে আরিশা এরকম হয়েছে? আরিশার 4 জন খুব ভালো বন্ধু ছিল, অভি, আরিয়ান, সাকিব আর সৌরভ। একদিন আরিশা ওদের 4 জনের সাথে জঙ্গলের ভিতর ঘুরতে যায়। অনেক সময় হয়ে যায়, ওরা কেউ ফিরে আসে না। তখন আমরা সিদ্ধান্ত নিই ওদের খুঁজে যাওয়ার জন্য। এমন সময় আরিশা একদম রক্তমাখা অবস্থায় আমাদের সামনে ফিরে আসে, কিন্তু ওর বন্ধুরা কেউ ফিরে না দেখে আমরা জিজ্ঞেস করি, এমন হলো কি করে, আর ওরা কোথায়? আরিশা কোনো জবাব দেয় না, সে একদম নিশ্চুপ হয়েছিল। আমরা বেশ জোর জবস্তি করার পর আরিশা কেঁদে ফেলে, আর কাঁদতে কাঁদতে বলে ওদের 4 জনের উপর নাকি ডাকাতের দল হামলা করেছে। ওদের প্রত্যেকের হাত পা ডাকাতের দলেরা কেটে ফেলেছে, আর সঙ্গে যা ছিল সব নিয়েছে। আমি ভয় পেয়ে পালিয়ে চলে আসি। এখন ওরা কোথায়? ওখানেই পড়ে আছে। আমরা আর দেরি না করে সেখানকার স্থানীয় লোকেদের নিয়ে আমরা ওই 4 জনকে উদ্ধার করি। স্থানীয় লোকে জানা মতে ওই জঙ্গলে ডাকাত আছে বলে জানা নেই। তারপরও আরিশার ওর বন্ধুদের কথার ভিত্তি করে পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও ডাকাতের কোনো খোঁজ পায়নি। কিন্তু এরপর থেকে আরিশা একদম ছেলে তো দূরের কথা, ওর বন্ধুদের পর্যন্ত ঘৃণা করে। আমার মনে হয় এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এখন ওর বন্ধুরা কোথায়? ওর বন্ধুরা তো 4 জনই তো একদম পঙ্গু হয়ে গেছে। কারো 2 হাত নেই, কারো 1 হাত বা পা নেই। বেচারাদের জীবনটাই নষ্ট। তবে একটা কথা জানেন কি? আমরা মাঝে মধ্যে যখন ওদের সাথে দেখা করতে যেতাম, তখন আরিশার কথা বলা মাত্রই ওদের চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যেত। আর আরিশা যখন ওদের কথা শুনত, তখন ওর মুখে মুখে ঘৃণা দেখা যেত। সত্যি ব্যাপারটা রহস্যময় লাগছে। আচ্ছা ভাইয়া, থাকেন, আমি আসি। ঠিক আছে। আচ্ছা, আপনি কি ওদের ঠিকানা দিতে পারবেন? মেয়েটি 4 জনের ঠিকানা দিল। তারপর মেয়েটি বলল, এখানে সামনে যে মোড় আছে, ওখান ডান পাশে একটা বড় মুদির দোকান আছে। সেই দোকানে গেলে সৌরভকে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেয়েটি চলে গেল। হৃদয় ঘড়ির দেখে মনে মনে ভাবল, আরিশার আসতে এখনও বেশ কিছু সময় লাগবে। এই সুযোগেই সৌরভের সাথে দেখা করে আসলে মন্দ হয় না। হৃদয় মনে মনে ভাবছে, যদি ডাকাতেরা ওই 4 জনের ক্ষতি করে থাকে, তাহলে ওরা আরিশার কথা শুনে ভয় পাবে কেন? আবার ওরা যদি আরিশার ভালো বন্ধু হয়ে থাকে, তাহলে ওদের কথা শুনে আরিশা ঘৃণা করবে কেন? সব জানতে হবে। হৃদয় সৌরভের দোকানের সামনে এসে দাঁড়ালো। দেখল সৌরভের ডান হাত নেই। হৃদয়কে দেখিয়ে সৌরভ বলল, ভাই, কিছু লাগবে? হৃদয় একবার এদিক ওদিক তাকিয়ে সৌরভের কাছে এসে বলল, আপনি তো সৌরভ, তাই না? জি ভাই, আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। জি, করুন। আজ থেকে 2 বছর আগে কি ঘটেছিল ওই জঙ্গলে? সত্যিটা বলবেন। আমার যতটা মনে হয় ডাকাত আপনাদের এই অবস্থা করেনি। হৃদয়ের কথায় সৌরভের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। একটু চুপ থেকে সৌরভ বলল, প্লিজ ভাই, আপনি আমায় এই ব্যাপারে কিছু বলবেন না। যা হয়েছে তা আমি আর মনে করতে চাই না। আপনি প্লিজ চলে যান। ভয় পাবেন না ভাই, আপনি কিছু তো বলুন। না, আমি কিছু বলবো না, আপনি চলে যান এখান থেকে। হৃদয় আর কোনো কথা না বলে কলেজের দিকে যেতে লাগল। হৃদয় এখনও বুঝতে পারছে না এরা কেন আরিশাকে ভয় পায়। আসলে সেদিন ঘটেছিল কি, আর আরিশারই বা সেই ঘটনার সাথে ছেলেদের ঘৃণা করার কারণ কি? আরিশা কলেজ থেকে বের হয়ে হৃদয়ের সাথে কথা বলা মেয়েটির সামনে এসে দাঁড়াল। মেয়েটি আরিশাকে দেখে বলল, কিরে, কেমন আছিস? হৃদয়কে এসব কথা তোকে তে বলতে বলেছে। আরিশার কথা শুনে মেয়েটি চোখ বড় বড় করল। মনে মনে ভাবছে
সেখানে তো হৃদয় আর সে ছাড়া কেউ ছিল না। তাহলে আরিশা এসব জানল কি করে? রাগে আরিশার চোখমুখ লাল হয়ে উঠছে, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। আরিশা বলল, তুই জানিস আমি চাইলে কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ জানি, সরি, ভুল হয়ে গেছে, আর কাউকে কিছু বলবো না। মনে থাকে যেন? হ্যাঁ থাকবে। আরিশা মেয়েটির দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হেসে চলে এলো। আরিশা কলেজ থেকে বের হয়ে হৃদয়ের কাছে এসে বলল, বাবা ফোন করেছিল। কি বলল? যে ছেলের দেখতে আসার কথা সে নাকি আজ আসবে, তাই তাড়াতাড়ি বাসায় যেতে বলল। আচ্ছা ঠিক আছে চলো। হৃদয় আরিশাকে নিয়ে একটা রিকশায় উঠে পড়ল। হৃদয় আরিশাকে বলল, জানো আজ ওই ছেলেটার কপাল খুব খারাপ। কেন? যে ছেলেটা আসছে ওর মধ্যে খারাপ গুণ না থাকলেও ওর কাছের মানুষের মধ্যে আছে। একটা কথা কি জানেন? কি? তার চেয়ে আপনি অনেক ভালো আছেন, না আছে কোনো সম্পদ, না আছে কোনো অসৎ কিছু করার চিন্তাভাবনা। আপনি সুখী মানুষ একদম। আপনার সাথে যে কোনো মেয়ে সুখী থাকবে। এটি বলে আরিশা হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। রিকশা বাসার সামনে চলে এলো। দুইজন রিকশা থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করল। আরিশা আগে আগে হাঁকছে আর হৃদয় ওর পিছন পিছন। হৃদয় ভাবছে মেয়েটাকে রহস্যময় মনে হলেও আরিশা সাধারণ একজন মেয়ে, যার কোনো কিছুর প্রতি চাহিদা নেই। সে শুধু চায় সৎ একজন মানুষ। কিন্তু বর্তমানে মেয়েরা জীবনসঙ্গী হিসেবে সৎ মানুষকে চাইলেও মেয়ের বাবা মা ছেলের টাকা দেখে মেয়েকে তার হাতে তুলে দেয়, কিন্তু একবারও দেখে না ছেলেটা সৎ কিনা। আর এজন্য বর্তমানে বেশিরভাগ মেয়ের জীবনে নেমে আসে কষ্টের ঢল। বিকেলবেলা ছেলের বাড়ি থেকে আরিশাকে দেখতে এলো। ছেলের সাথে এসেছে ওর মা, ভাই আর ভাবি। ছেলের নাম মোহিত। আরিশা চুপচাপ ছেলের মুখোমুখি বসে আছে, হৃদয় দূরে দাঁড়িয়ে আছে। ছেলে মা আরিহুলকে বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তবে বয়স একটু বেশি। এই বয়সী মেয়েকে আমার ছেলের সাথে মানায় না। মেয়ের বয়স আমার বড় ছেলে বউয়ের চেয়েও বেশি। আমার মেয়ের সাথে যদি আপনার ছেলে না মানায় তাহলে বিয়ে দেওয়ার দরকার নেই। তখন তিনি হেসে উঠে বললেন, আরে রাগ করেন কেন? আমি আসলে বলতে চাইছিলাম মেয়ের বয়স যেহেতু একটু বেশি তাই বলছিলাম। আরিশা, যা বলার আছে সরাসরি বলুন, এমন হেয়ালি করবেন না। আরিশার কথাটি মনে হয় মোহিতের মায়ের পছন্দ হলো না। তিনি মুখে কিছু না বললেও তার মুখের ভাবখানা দেখে ওরকম মনে হলো। মোহিতের মা বলল, আমার ছেলেকে বেশি কিছু না, মাত্র 10 লাখ টাকা দিলেই হবে, তাহলে আর সমস্যা নেই। আরিফুল কিছু বলতে যাবে, তখন আরিশা বলল, কেন? আপনার ছেলে কি ভিখারি নাকি যে বউয়ের বাপের কাছে থেকে টাকা চাইছেন? লজ্জা করে না এভাবে মেয়ের বাড়ি থেকে টাকা চাইতে? আপনারা আর এক মুহূর্ত এখানে থাকবেন না, যান বলছি। মোহিতের মা রেগে বলে উঠল, এই মেয়ে তো দেখছি ভারী বেয়াদব তো। আর যাই হোক, এই মেয়ের সাথে বিয়ে দিলে সংসারে অশান্তি ছাড়া কিছু আসবে না। আপনার মতো শাশুড়ি যেই সংসারে আছে সেই সংসারে কখনো সুখ আসবে না। মোহিতের মা রেগেমেগে আগুন। আরিফুল চুপচাপ শুধু শুনে যাচ্ছে। মোহিতের মা আরিফুলকে বললেন, মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যেরকমভাবে কথা বলে? আমার মেয়ের শিক্ষায় কোনো ভুল নেই, ভুল হলো আপনাদের মন মানসিকতার। মোহিতের মা রেগে বলে উঠলেন, চল মোহিত, এই মেয়ের সাথে বিয়ে দিব না তোর। কিন্তু মা, কোনো কথা বলবি না, আমি এর চেয়ে সুন্দরী মেয়ের সাথে তোর বিয়ে দিব। এটা বলে মোহিত ওর মা, ভাই আর ভাবি সহ উঠে চলে যেতে লাগল। যাওয়ার সময় মোহিতের ভাবি আরিশার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আরিফুল আরেকবার দীর্ঘশ্বাস ফেলল। তারপর আরিশাকে বলল, এভাবে আর কত বিয়ে ভাঙবি মা? আর একটিও না, কারণ আমি আমার জীবনসঙ্গী বেছে নিয়েছি। আরিফুল অবাক চোখে তাকিয়ে বলল, বেছে নিয়েছ? কাকে? হৃদয়কে। আরিশার মুখে এমন কথা শুনে হৃদয় চমকে উঠে আরিশার দিকে তাকালো। আরিশা হৃদয়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবনসঙ্গী হিসেবে হৃদয়কে পারফেক্ট মনে হয়েছে। ওর কিছু না থাকলেও ওর ভিতরে সততা আছে। আরিশার কথায় আরিফুল হেসে উঠল। তারপর বলল, আমি অবশ্য হৃদয়কে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কারণ ওকে দেখে আমার অনেক ভালো মনে হয়েছে। শুধু তোমার মতে অপেক্ষায় ছিলাম, তাই তো ওকে তোমার সাথে মিশতে দিতে চেয়েছিলাম। কিন্তু দেখলাম তুমি অন্য পুরুষকে ঘৃণা করলেও হৃদয়ের সাথে খুব ভালোভাবেই মিশতে শুরু করেছ। তখনই মনে হয়েছে হয়তো তুমিও হৃদয়কে চাও। চিন্তা করো না, খুব শীঘ্রই তোমাদের দুই হাত এক করে দিব। এই বলে আরিফুল হৃদয়ের দিকে তাকিয়ে হেসে উঠে উপরে চলে গেল। হৃদয় আরিশার দিকে এগিয়ে এলো। আরিশা উঠে দাঁড়ালো। হৃদয় বলল, এটা কি হলো? যা হবার ছিল তাই হলো মিস্টার। আরিশা হেসে উঠে হৃদয়ের গাল টেনে দিল। তখন হৃদয় ঠোঁটের কোণে হাসি রেখে বলল,
আমার চেয়ে তোমার গাল দুটো টানতে ভালো লাগবে। আরিশা ওর গাল এগিয়ে দিয়ে বলল, নাও, টানো। এখন না, বিয়ের পর। আরিশার মুখে লজ্জার আভা ফুটে উঠল। আরিশা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ওর রুমে চলে গেল। হৃদয় দাঁড়িয়ে থেকে ভাবছে, আরিশা ওই পিকনিক থেকে আসার পর থেকে পুরুষদের ঘৃণা করে, আর জঙ্গলে আসলে কী ঘটেছিল এটা আমার জানতে হবে। আরিশা রুমে এসে দরজা বন্ধ করে দরজার সাথে অ্যালান দিয়ে দাঁড়িয়ে আছে। আজ ওর খুব খুশি লাগছে। এমন সময় আরিশা দেখল ওর সামনে একটি সাদা ধোঁয়ার ন্যায় মানুষের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আরিশা তার দিকে তাকিয়ে হেসে বলল, আজ আমি তোমার জন্য একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছি। তুমি না থাকলে আমি কখনো একজন ভালো মানুষকে খুঁজে পেতাম না। যদি আমি পারতাম তবে সত্যি তোমাকে জড়িয়ে ধরতাম। এমন সময় মানুষ আকৃতির অবয়ব একটি মেয়ের রূপ ধারণ করল। মেয়ের গায়ের রং সাদা ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলোভাবে ছড়ানো, গলায় কিছু জখমের মতো দাগ। মেয়েটি আরিশাকে বলল, চলো এবার আরেকজনের 12টা বাজিয়ে আসি। চলো, মৃত্যুর খেলাটা কিন্তু বেশ জমে ওঠে। একদম। এটা বলা মাত্রই মেয়েটি আরিশার শরীরে প্রবেশ করল। রাত বাজেই 12টা। হৃদয়ের চোখে ঘুম নেই, বারবার আরিশার কথা মনে পড়ছে। হৃদয়ের মনের মাঝে অনেক না বলা কথা জমা পড়ে আছে। আরিশার সাথে খুদ কথা বলতে ইচ্ছা করছে এখন। কেমন হতো যদি দুইজন খোলা আকাশের নিচে পাশাপাশি বসে চাঁদ দেখত, আরে বলে ফেলতো বুকের মধ্যে জমিয়ে রাখার সমস্ত কথাগুলো। এটা ভাবতেই হৃদয়ের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে। এমন সময় দরজা খোলার মতো খট করে আওয়াজ হলো। হৃদয় উঠে বসল। মনে মনে ভাবছে, এত রাতে আবার কে উঠল? এমন সময় মনে হলো কেউ যেন হেঁটে হেঁটে বাড়ির দরজা খুলে বাইরে যাচ্ছে। হৃদয় ভাবল, দেখতে হচ্ছে ব্যাপারটা। হৃদয় বাইরে এসে দেখল আরিশা দরজা খুলে বাইরে যাচ্ছে। হৃদয় মনে মনে ভাবছে, এত রাতে আরিশা কোথায় যায়? হৃদয় আরিশের পিছু পিছু বাইরে আসলো। একবার ভাবল আরিশাকে ডাক দেই, পরে ভাবল না, তার চেয়ে বরং ওর পিছু পিছু গিয়ে দেখি আরিশা এত রাতে কোথায় যাচ্ছে। দরজার সামনে থাকা দারোয়ান ঘুমে বিভোর। আরিশা দরজা খুলে বাইরে চলে গেল। নির্জন রাস্তা, জনমানবের চিহ্নটুকু নেই। আরিশা একা একা হাঁটছে। হৃদয় হাঁটছে ওর পিছন পিছন। হঠাৎ কিছু একটার আওয়াজে হৃদয় পিছনে তাকালো। দেখল কিছু নেই। তারপর সামনে তাকিয়ে দেখল আরিশা নেই। এত তাড়াতাড়ি আরিশা কোথায় হারিয়ে গেল? এমন সময় কেউ একজন হৃদয়ের কাঁধ স্পর্শ করতেই হৃদয় চমকে উঠে পিছনে তাকালো। দেখল আরিশা দাঁড়িয়ে আছে। হৃদয় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কিন্তু আরিশাকে দেখে হৃদয় স্বাভাবিক মনে হচ্ছে না। ওর চেহারা কেমন যেন বদলে গেছে। শ্যামলা মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চাঁদের আলোয় তা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল। আরিশা হৃদয়কে বলল, তুমি পিছু নিচ্ছিলে কেন? তার আগে বলো, এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? এমন কথায় আরিশা বেশ বিরক্ত হলো। তখন হৃদয় বলল, কি হলো আরিশা, আমার কথার কোনো জবাব দিচ্ছ না কেন? আমি আরিশা নই, আমি প্রিয়া। কিসব ভুলভাল বকছ? এমন সময় আরিশা ওর চোখ বন্ধ করল। তৎক্ষণাৎ আরিশার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। হৃদয় অবাক হয়ে বলল, আরিশা, তুমি ঠিক আছো? আরিশা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, হ্যাঁ ঠিক আছি। আরিশা চারদিকে তাকালো। তারপর হৃদয়কে দেখে অবাক হওয়ার মতো চাহনি নিয়ে বলল, তুমি এখানে কেন? হৃদয় কিছু বলতে যাবে এমন সময় অদৃশ্য নারীকণ্ঠে কেউ বলল, আর কিছু লুকিয়ে লাভ নেই। আরিশা, তুমি হৃদয়কে সত্যিটা বলে দাও। এই কথা শুনে হৃদয় এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো যে কথাটা কে বলল। কিন্তু হৃদয় কাউকে দেখতে না পেয়ে আরিশাকে বলল, কে কথা বলল? পিছনে তাকাও। হৃদয় পেছনে তাকিয়ে চমকে উঠল। ওর পিছনে দাঁড়িয়ে আছে এক নারী। চেহারা বেশ ভয়ঙ্কর। সাদা ফ্যাকাশে গায়ের রং, খোলা চুল, মুখে গলায় প্রচণ্ড ক্ষতচিহ্ন, বুকের ঠিক মাঝখানে গভীর ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। হৃদয়ের হাত পায়ের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এমন কাউকে দেখে। হৃদয় বেশ উৎকণ্ঠা হয়ে বলল, এটা কে? আরিশা জবাব দিল, ওর নাম প্রিয়া, আর আজ 2 বছর যাবৎ প্রিয়া আমার সাথেই আছে। হৃদয় যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হৃদয় আরিশাকে বলল, একে দেখে তো অশরীরী বলে মনে হচ্ছে। ঠিকই ধরেছ, ও আসলেই অশরীরী। এই কথা শুনে হৃদয় আরও বেশি ভয় পেতে শুরু করল। তখন হৃদয় বলল, ও তোমার সাথে কিভাবে এলো? তাহলে বলি শোনো। আরিশা বলতে লাগল, 2 বছর আগে এখনকার আরিশার সেই আরিশার মধ্যে অনেক পার্থক্য ছিল। আমার বন্ধুবান্ধবের সংখ্যা অনেক ছিল, বিশেষ করে ছেলে বন্ধু বেশি ছিল। ছেলে বন্ধু থাকলে মেয়েটা খারাপ হয় না, বিপদে সবার আগে ছেলে বন্ধুরাই এগিয়ে আসে। এই কথাটি আমি খুব করে মানতাম। আমার সবচেয়ে ভালো 4 বন্ধু ছিল অভি, আরিয়ান, সাকিব আর সৌরভ। এদের সাথে আমার খুব মিল ছিল।
একদিন বেশ কয়েকজন বন্ধু মিলে ঠিক করি আমরা দূরে কোথাও ঘুরতে যাব। কথা মতো সবাই একসাথে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পর আরিয়া নামে বলে, আমরা 4 জন মিলে গভীর জঙ্গলে যেতে যাচ্ছি, তুই যাবি আমাদের সঙ্গে? আমি এই কথা শুনে সাথে সাথে রাজি হয়ে যাই আর ওদের 4 জনের সাথে জঙ্গলের মধ্যে ঘুরতে যাই। ওদের আমি খুব ভালো বন্ধু মনে করতাম, জানতাম ওরা সাথে থাকলে আমার কোনো বিপদ হবে না, কিন্তু ওরাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি। হৃদয় জিজ্ঞেস করল, কি করেছিল ওরা? নিয়ে বলতে শুরু করল, ওরা 4 জনে মিলে প্ল্যান করেছে আমাকে গভীর জঙ্গলে এনে নিজেদের শরীরী চাহিদা মেটাবে। আমি বুঝতে পেরে 4 জনকে উদ্দেশ্য করে বলি, আমি তোদের খুব ভালো বন্ধু ভাবতাম, আর তোরা এখন আমার সাথে এসব করতে চাইছিস? আরিয়ান বলল, কি করব দোস্ত, তোর এমন রূপ দেখতে দেখতে আমরা পাগল হয়ে যাচ্ছি, তাই কি করব বল? সাকিব বলল, আমরা তো তোর বন্ধু, আমাদের না হয় একটু খুশি করলি, সমস্যা কি? আরিশা বলল, ছি তোরা একটুটা খারাপ। অভি বলল, তোর এই রূপ আমাদের এমন হতে বাধ্য করেছে। সৌরভ বলল, আর দেরি করিস না, শুরু করা হোক। 4 জন আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি যাদের ভালো বন্ধু ভাবতাম, আজ তারা আমার বড় শত্রু হয়ে গেছে। আমি ওদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করি। কোন দিকে আমি দৌড়াচ্ছিলাম নিজেও জানি না, মনে শুধু একটা কথাই বাজছিল, আমার নিজেকে বাঁচাতে হবে। ওরা 4 জনও আমার পেছন পেছন দৌড়াচ্ছিল, কিন্তু আমি দৌড়াতে গিয়ে কিছু একটার সাথে পা বেঁধে নিচে পড়ে যাই। হাত পায়ে প্রচণ্ড ব্যথা পাই। এদিকে ওরা আমার বেশ কাছেই আছে। আমি গিয়ে একটা গাছের গোড়ায় লুকিয়ে পড়ি। এমন সময় প্রিয়া আমার সামনে হাজির হয়। প্রিয়াকে দেখে আমি প্রচণ্ড ভয় পাই। তখন প্রিয়ামাই বলে, আমায় দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, এখন তোমার নিজেকে বাঁচাতে হলে তোমার আমার সাহায্য প্রয়োজন। তখন আমি বেশ হাত জোড় করে বলতে থাকি, যে করেই হোক আপনি আমায় বাঁচান। এজন্য তোমার শরীরে আমার ব্যবহার করতে হবে। মানে আমার তোমার শরীরে প্রবেশ করতে হবে। এটা কি করে সম্ভব? তুমি চাইলেই সম্ভব, তুমি শুধু অনুমতি দাও। আমি আর কোনো উপায় না পেয়ে প্রিয়াকে অনুমতি দিই। তখন প্রিয়া আমার শরীরে প্রবেশ করে। প্রিয়া সেখানে পড়ে থাকা একটি দা দিয়ে ওই 4 জনের উপর হামলা করে, ওদের 4 জনেরই হাত পা কেটে ফেলে। প্রিয়া আমার শরীরে আসার পর আমার ক্ষমতা কয়েক গুণ বেড়ে গিয়েছিল, তাই সহজেই ওদের পঙ্গু বানাতে পেরেছি। প্রিয়া ওদের ওই অবস্থা করার পর হুমকি দেয়, এই কথা যদি কারো কাছে প্রকাশ করিস তাহলে তুই সহ তোর পুরো ফ্যামিলির এই অবস্থা করব। আমি যে কাহিনী বলবো তোরা সবাই এটাতেই হাঁ জবাব দিবি। তখন প্রিয়া আমার শরীর হতে বেরিয়ে যায়। দেখি 4 জনই হাত পা কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে, আর আমার পুরো শরীর রক্তে ভিজে গেছে। আমি কখন এটা করতে চাইছিলাম না, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। তখন প্রিয়া আমায় বুঝায়, যদি আমি এটা না করতাম তাহলে এরা আরও মেয়ের ক্ষতি করতে পারে, আর আমিও এটা মেনে নিই। তখন প্রিয়া আমার মধ্যে প্রবেশ করে আর ডাকাতের কাহিনী তৈরি করে সবার সামনে উপস্থিত করে, আর সবাই বিশ্বাস করে, আর ওরা 4 জনও এটাই বলে। সব শুনে হৃদয় হাঁ করে তাকিয়ে আছে। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তখন আরিশা বলল, জানো, এরপর থেকে প্রিয়া আমায় বুঝাতে শুরু করে, বাবা, ভাই আর ভালো স্বামী ছাড়া মেয়েরা কারো কাছে নিরাপদ নয়। আর তখন থেকে আমি পুরুষদের ঘৃণা করতে শুরু করি। কাউকে সহ্য করতে পারতাম না। কলেজে যে ছেলে আমায় ডিস্টার্ব করত তাদের বেহাল অবস্থা করতাম। এর ক্ষতিপূরণ অবশ্য বাবাকে দিতে হয়েছে। এখন একটা প্রশ্ন মাথায় ঘুরছে, তা হলো যারা তোমায় এতদিন দেখতে আসত, এরা কি সত্যি মারা গেছে নাকি খুন করা হয়েছে? আরিশা হাসতে হাসতে বলল, আমি আর প্রিয়া মিলে ওকে মেরেছি। হাঁ হাঁ। হৃদয় আরও অবাক হয়ে গেল। আরিশা এসব কি বলছে? এতগুলো মানুষ কি সে মেরেছে? আরিশা মায়াবী দৃষ্টি নিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে বলল, অবাক হচ্ছ তাই না? তবে কি জানো, যদি আমরা এদের না মারতাম তাহলে প্রিয়ার মতো অন্য কোনো মেয়ের জীবন বা আমার জীবন নষ্ট হতো। যারা দেখতে আসতো তাদের ব্যাপারে প্রিয়া ভালোভাবেই জানত। ব্যক্তিগত জীবন এরা অনেক খারাপ ছিল, আর খারাপ লোকের সাথে কোনো ভালো মেয়ে সুখী হতে পারে না। তাই তো এদের মেরেছি প্রিয়ার স্টাইলে। সেটা কীরকম? প্রিয়া আর আমি ওদের বাড়ি যেতাম গভীর রাতে। তখন প্রিয়া যাকে মারবে তার শরীর কবজা করে নিত, তারপর বিভিন্ন উপায়ে আত্মহত্যা করাতো। আমি শুধু বসে বসে উপভোগ করতাম। সত্যি, খারাপ লোকদের শাস্তি দেওয়ার মধ্যে অনেক শান্তি লুকিয়ে আছে। হৃদয় সব শোনার পর মনে হচ্ছে আরিশা মেয়েটা আসলে একজন সাইকো না হলে কেউ এরকম কারো মরে যাব উপভোগ করে। হৃদয় চারদিক তাকিয়ে দেখল, ওরা কথা বলতে বলতে কখন নদীর পাড়ে চলে এসেছে খেয়ালই করেনি। নদীতে হালকা স্রোত বইছে, চাঁদের আলো নদীর পানিতে পড়ায় পানি কেমন চিকচিক করছে। আরিশা একদৃষ্টে নদীর দিকে তাকিয়ে আছে। হৃদয় আরিশাকে জিজ্ঞেস করল, আচ্ছা, প্রিয়া এখন কোথায়? আজ আমাদের ছেলে দেখতে এসেছে। প্রিয়া তার মায়ের খুন করতে গেছে। ওই মহিলা মারা গেলে
আর যাই হোক, দুটো মেয়ে শাশুড়ির অত্যাচার হতে বাঁচবে। ওনার মতো লোভী শাশুড়ির কাছে কোনো বউ শান্তি পাবে না। কিন্তু এইভাবে মানুষ মারা তো অন্যায়। যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল পাবে। এরকম করে মারা তো ঠিক হচ্ছে না। জানি। আচ্ছা, প্রিয়া তো একজন সাধারণ মানুষ ছিল, তাহলে সে মারা গেল কি করে? তখন প্রিয়া ওদের দুজনের সামনে সে বলে উঠল, একজন অমানুষের পাল্লায় পড়েছিলাম তাই, আর সে আমায় মেরে ফেলেছে। সে আপনার কি ছিল? আমার স্বামী। হৃদয় কৌতূহল নিয়ে জানতে চাইল, আসলে কি হয়েছিল বলুন তো? আরিশা বলল, হ্যাঁ প্রিয়া বলো, আমি অপেক্ষায় আছি এটা শোনার জন্য। এতদিন হয়ে গেল, এখনো বলনি আমায়। প্রিয়া বলতে শুরু করল, প্রতিটা মেয়ের মতো আমারও নিজের জীবন সঙ্গীকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। 21 বছর বয়সে রায়হান নামের এক ছেলের সাথে আমার বিয়ে হয়। রায়হান সরকারি চাকরি করত। বিয়ের পর রায়হান আমায় খুব ভালোবাসত। তখন নিজেকে সবচেয়ে বেশি সুখী মনে করতাম। কিন্তু তার সবকিছুই ছিল অভিনয়। গোপনে ওর অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, যেটা আমি প্রথম জানতে পারিনি। আমার এর পাশাপাশি সে অনেক অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। আমি যখন এসব জানতে পারলাম, তখন ওকে এসব বলামাত্রই সে আমায় মারধর করত। আমি যখন আমার মা বাবাকে জানালে, রায়হান উল্টো আমার উপর দোষ চাপাত যে আমার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক আছে। মা বাবা ওর কথায় বিশ্বাস করত আর জোর করে আমায় রায়হানের কাছে পাঠাত। একদিন তো রায়হান নেশা করে এসে আমায় খুব মারল। বলতো আমার জন্য নাকি সে তার প্রেমিকাকে বিয়ে করতে পারছে না। এসব বলছিল আর মারছিল। মারতে গিয়ে ওর হাতে থাকা লাঠি দিয়ে মাথায় জোরে আঘাত করে। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। তখন রায়হান ভেবেছিল আমি মারা গেছি। তখন রাতের বেলা সে আমায় জঙ্গলের মধ্যে এনে ফেলে দেয়। কিন্তু যখন দেখে আমি বেঁচে আছি, তখন সে একটা দা আমার বুকে ঢুকিয়ে দেয়। আমি মারা যাই। দা সহ রায়হান আমায় গাছের গোড়ার সামনে পুঁতে দেয়। সেখান থেকে আরিশার সাথে আমার পরিচয় হয়। আর আমার হয়ে একটা চিঠি লেখে যে আমি নাকি আমার প্রেমিকের সাথে পালিয়ে গেছি। এটাই সবাই বিশ্বাস করে নেয়, কিন্তু আসল সত্য সবার আড়াইলে থেকে যায়। প্রিয়া এতটুকু বলে চুপ করে আছে। হৃদয় আরিশা দুজনেই বেশ নির্বাক। প্রিয়ার কথা শুনে দুজনের বেশ কষ্ট হচ্ছে। আরিশা বলল, তোমার উচিত ছিল ওকে মেরে ফেলা। প্রিয়া বলল, এটা আমি পারবো না, কেননা আমি তোকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি, তাই না? হৃদয় বলল, কিন্তু রায়হানের শাস্তি পাওয়া দরকার। সেই সাথে আপনার মা বাবা আপনার সম্পর্কে যে ধারণা পোষণ করে আছে, সেই ধারণাও ভাঙা দরকার। প্রিয়া বলল, আর এছাড়া আমিও মুক্তি পাব না। প্রিয়া অদৃশ্য হয়ে গেল। হৃদয় আরিশা দুজনে হেঁটে বাড়ির দিকে আসছে। এখন আরিফুল ঘুম থেকে ওঠেনি, দারোয়ানও ঘুমিয়ে আছে। আরিশা বাড়ির ভেতর ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তেমন সময়ে সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। হৃদয় আরিশাকে মাটিতে পড়ে যেতে দেখে দৌড়ে ওর কাছে এলো। আরিশা জ্ঞান হারিয়েছে। হৃদয় আরিশার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু আরিশার জ্ঞান ফিরছে না। তখন হৃদয় আরিফুলকে ডাক দিল। আরিফুল মেয়ের এমন অবস্থা দেখে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে ভর্তি করালো। ডাক্তার পরীক্ষা করে জানালো, শরীর দুর্বল আর শরীরে রক্ত কম। খুব কম, এজন্য মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তার চলে যাওয়ার পর হৃদয় আর আরিফুল ভিতরে ঢুকল। আরিফুল আরিশের সাথে কিছু কথা বলে বাইরে এলো। হৃদয় আরিশাকে বলল, এখন শরীর কেমন? ভালো। এমন সময় সেখানে প্রিয়া উপস্থিত হলো। প্রিয়া হৃদয়কে বলল, যত দ্রুত সম্ভব আমার মুক্তির ব্যবস্থা করো। আমি আরিশার শরীরের সাথে মিশে যাবার কারণে ওর এই অবস্থা হয়েছে। আমার মুক্তি ছাড়া ওর শরীর ছেড়ে চলে যাওয়া সম্ভব না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। হৃদয় উঠে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে আরিশা হৃদয় টেনে ধরল। হৃদয় পিছনে তাকালো। আমায় ছেড়ে কোথায় যাচ্ছ? হৃদয় মুচকি হেসে বলল, প্রিয়ার খুনিকে ধরার জন্য। আবার আমায় ছেড়ে যাবে না তো? হৃদয় আরিশার কাছে বসে ওর কপালে চুমু দিয়ে বলল, কখনো না পাগলি, তুমি ছাড়া আমার আর কে আছে? আরিশা মুচকি হাসল। প্রিয়া হৃদয়কে দেখিয়ে দিল ওর লাশ কোথায় আছে। লাশ খুঁজে পাওয়ার পর হৃদয় গিয়ে পুলিশের কাছে যায় আর পুলিশকে সবটা বলে যে রায়হান প্রিয়াকে হত্যা করে ওর লাশ মাটিতে পুঁতে রেখেছে। পুলিশ লাশ মাটি খুঁড়ে বের করল। লাশ পাওয়ার পর পুলিশ প্রিয়ার মা বাবাকে ডাকল। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শিওর হলো এটা প্রিয়ার লাশ। এরপর পুলিশ রায়হানকে গ্রেফতার করে। রায়হান স্বীকার করে যে সে প্রিয়াকে হত্যা করেছে, আর এর জন্য রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রিয়ার মা বাবা খুব আফসোস করেছে মেয়ের কথা বিশ্বাস না করার জন্য, কিন্তু এখন আর আফসোস করে কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। আরিশার হৃদয়ের সামনে প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়া, আমার চলে যাবার সময় হয়েছে, ভালো থেকো তোমরা। আরিশা, তোমায় খুব মিস করব বোন। প্রিয়া মুচকি হাসল, তারপর হৃদয়ের দিকে তাকিয়ে বলল, আমার বোনটাকে সবসময় আগলে রেখো। হৃদয় আরিশাকে এক হাতের মধ্যে জড়িয়ে নিয়ে বলল, সারা জীবন ওর পাশে থাকব আমি। প্রিয়া মুচকি হেসে অদৃশ্য হয়ে গেল। আজ আরিশা আর হৃদয়ের বিয়ে হলো। আরিশার হৃদয় মুখোমুখি বসে আছে। আরিশা বলল, জানো
প্রিয়ার কারণে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। প্রিয়া তোমার ব্যাপারে সব জানত, আর আমায় জানিয়েছিল যে তোমার মতো ছেলের বউ যে মেয়েরা পাবে তারা সত্যি খুব সুখী হবে। আর তোমার সাথে কথা বলে বুঝতে পারি তুমি সবার চেয়ে আলাদা। কিন্তু আমি তোমায় ভালোবেসে ফেলেছি কি দেখে জানো? কি? যখন তুমি হাসো না তখন তোমার গাল দুটো বেশ ফুলে ওঠে, তখন ইচ্ছা হয় খুব করে টানি। আরিশা মুচকি হেসে বলল, তো টানো না, কে নিষেধ করছে? হৃদয় আলতো করে আরিশার দুগাল টানল। আরিশা লজ্জায় মাথা নুয়ে ফেলল। হৃদয় আরিশার হাত চেপে ধরে বলল, চেষ্টা করব যেন সারা জীবন তোমার মুখের এই হাসিটা ধরে রাখতে পারি। হৃদয়ের এ কথা শুনে ওকে জড়িয়ে ধরল। আজ ওর খুব ভালো লাগছে যে একজন সৎ মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। হৃদয় আর আরিশা বেশ সুখে জীবন অতিবাহিত করছে। হৃদয় ছোটখাটো একটা চাকরি করে। হৃদয় আরিশাকে নিয়ে আলাদা একটা বাসায় থাকে, আর এতেই দুজন নিজেদের সুখ খুঁজে পায়। আরিফুল বলেছিল হৃদয় যেন তার ব্যবসার হাল ধরে, কিন্তু হৃদয় চেয়েছে সাধারণভাবে জীবনযাপন করতে, আর সেজন্য সে আরিফুলের প্রস্তাব গ্রহণ করেনি। কারণ হৃদয়ের কাছে অর্থবিত্ত বেশি থাকার চেয়ে জীবন চালানোর মতো কিছু থাকলেই যথেষ্ট, আর এতেই প্রকৃত সুখ। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করে তোমার বন্ধুদেরকে শোনার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।